ফ্রোজেনের গল্প, গল্প শুনেও হবে দেখো গো ক্লান্ত মন শান্ত। শোনো ফ্রোজেনের গল্প, সাসপেন্স থেকে থ্রিলার, অ্যাকশন থেকে হরর। সাসপেন্স, থ্রিলার, অ্যাকশন, হরর। আর ভালোবাসা থেকে হিউমার হয়ে আছে সবই অল্প স্বল্প। শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। মাটির সঙ্গে বন্ধন আমাদের চিরকালীন। তাই আমাদের ফ্রোজেন অডিবেলের আজকের গল্প মাটির মায়া। গল্পটি লিখেছেন স্বনামধন্য সাহিত্যিক শ্রী বাসুদেব মালাকর মহাশয়। আমরা গল্পটি নিয়েছি অন্তরীপ পত্রিকার 2024 সালের আগস্ট মাসের সংখ্যা থেকে। বাসুদেব বাবুকে আমরা জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ অন্তরীপ পত্রিকার সম্পাদক শ্রী তনুময় রায় মহাশয়ের কাছে। শুরু হচ্ছে আজকের গল্প বাসুদেব মালাকরের মাটির মায়া। মাথার ভিতর একরাশ চিন্তা। বাড়িতেই মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। একটা স্ট্রোক হয়ে বাঁ দিকটায় জোর নেই। একা অন্যের সাহায্য ছাড়া নিজের দৈনন্দিন কাজগুলোও করতে পারে না। এদিকে দাদা বৌদি দুজনেই অফিসে আর স্কুলে যায়। মাকে সারাদিন একাই থাকতে হয়। গ্রামের দিকে তো আয়াও পাওয়া যায় না। আর তাছাড়া ইদানিং দাদাও যেন একটু বিরক্ত। তার মনোভাব, আমরা দু ভাই, দায়িত্ব দুজনেরই সমান। ঠিকই তো, দাদা একা কেন সব দায়িত্ব বহন করবে? কথাটা আকারে ইঙ্গিতে আমাকে বুঝিয়েও দেওয়া হয়েছে। কিন্তু আমার যে পাকাপোক্ত চালচুলো নেই। দূরের অজ পাড়াগাঁ থেকে এই মফস্বল শহরের অফিসে চাকরি করা সম্ভব নয় বুঝে জেলা শহরের পাশে একটা আস্তানা খুঁজে পেয়েছি। ঠিক শহরের কেন্দ্রে নয়, শহর যেখানে শেষ হয়ে ওই পঞ্চায়েত এলাকা আরম্ভ হচ্ছে তার একটু আগে আমার ডেরা। মাকে সেখানে এনে রাখা সম্ভব নয়। বদলির চাকরি, আজ এখানে আছি, কাল আবার কোথায় ঠেলে দেবে তার তো ঠিক নেই। আর মাও নিজের খোলামেলা চিরচেনা বাড়ি ছেড়ে এখানে এসে থাকতে পারবে না। সবসময় একটা চিন্তা, একটা অপরাধ বোধ মাথার ভিতরে কাজ করে। রাতে ঘুম আসতে চায় না সহজে। নাম জেলা শহর হলেও রমরমায় কলকাতাকে টেক্কা দিচ্ছে। কলকাতার যাবতীয় সুযোগ সুবিধা হাতের মুঠোয়। বড় বড় সংস্থা তাদের শাখা খুলেছে। হুহু করে বাড়ছে লোকজন, আর সেই অনুপাতে বাড়ছে জমির দাম। লোকের হাতে টাকা আছে, এদিকে ব্যাংক তো লোন দেওয়ার জন্য মুখিয়ে আছে। যেখানে যত খালি জমি, ডোবা, পুকুর ছিল সেখানে সব বড় বড় হাইরাইজ মাথা তুলছে। আমি যে আস্তানায় আছি সেটাকে কিছুতেই ফ্ল্যাট বা বাড়ি বলা যাবে না। 20 ও 10 ফুট চওড়া দুটো রাস্তার কর্নার প্লট। কাঠা 15 জমির এক কোণে একটা পুরনো জরাজীর্ণ অ্যাসবেস্টাসের ছাউনির বাড়ি। দুখানা ঘর, সামনের বারান্দার এক পাশ ঘিরে রান্নাঘর, আর পিছনে টিনের ছাউনি দেওয়া লাগোয়া বাথরুম আর কলতলা। ইলেকট্রিক কানেকশন আছে, কিন্তু বাল্ব বা টিউব নেই। সব কিনে এনে লাগাতে হয়েছে। পাড়াটা বেশ জমজমাট। ছোট বড়, নতুন পুরনো নানা রকম ঘরবাড়ির মিশেল। কিন্তু তার ভিতরে এই জংলা জমিটা একদম বেখাপ্পা। আমি যা বেতন পাই তাতে অবশ্য এর থেকে ভালো আস্তানা ভাড়া করা আমার পক্ষে আপাতত বিলাসিতা। জমিতে কয়েকটা আম, কাঁঠাল, পেয়ারা, জামরুল আর নারকেল গাছ, কিন্তু নিচটা লতা পাতা আগাছায় ভর্তি। অনেকদিন বাড়িটা খালি পড়েছিল, মালিকের কোনো হদিশ নেই।
উল্টো দিকের এক বৃদ্ধ ভদ্রলোকের কাছে চাবি ছিল। খুব সজ্জন ব্যক্তি। প্রতি 3 মাস অন্তর মিনিমাম চার্জ দিয়ে ইলেকট্রিক লাইনটা কিন্তু চালু রেখেছেন। নতুন করে সংসার পাততে যা যা আপাতত দরকার সবই খুশি মনে দিয়েছিলেন। বাকিটা আমি কিনে এনেছিলাম। উনি বলে দিয়েছেন, ফল পাকুড় যত ইচ্ছে পেড়ে খাবে, কেউ বারণ করবে না। আমার অফিসের এক কাস্টমারের মাধ্যমে বাড়িটা পেয়েছি। অত বড় একটা পতিত জমির এক কোণে ভাঙাচোরা বাড়িটায় রাত গভীর হলেই গা ছমছম করে। নানা রকম শব্দ কানে আসে। রাত পাখির ডাক, পেঁচার গুমগুম, মাঝে মাঝে আবার বাথরুমের টিনের চালের ওপর ভামের তাণ্ডব। চারিদিকের বাড়িঘরের আলো 11টার পরেই নিভে যেতে থাকে। রাত আরও একটু গভীর হলে জঙ্গলের ভিতর মানুষের চলাফেরার মতো একটা শব্দ হয়। পায়ের শব্দ, আগাছার খসখসানি, এইসব কানে আসে। আমি চোর ছ্যাঁচোর নেশাখোর ফলচোরদের আনাগোনা ভেবে উপেক্ষা করি। উল্টো দিকের বাড়ির ওই ভদ্রলোক নবীনবাবুর কাছে জমিটার ইতিহাস জানতে ইচ্ছে করে, কিন্তু হয় না। শনিবার বিকেলেই তো বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরতে ছুটি। আর তাছাড়া অন্যের সম্পত্তি সম্পর্কে অকারণ কৌতূহল দেখানোটাও অনুচিত। এর ভিতরেই একদিন সকালে দেখলাম 2 বাইকে চেপে 4-5 জন লোক এসে জমিতে ঢুকে মাপজোপ শুরু করে দিল। বারান্দায় দাঁড়িয়ে ব্রাশ করছিলাম, তাদের একজন খুব কর্কশ স্বরে বলল, আপনি তো এখানেই থাকেন, তো কার হুকুমে এখানে ঢুকেছেন? আমি অবাক হয়ে বললাম, আমার পরিচিত একজন খোঁজ দিয়েছিলেন। সামনের বাড়ির নবীনবাবুর কাছে চাবি ছিল। বয়স বেশি নয়, ওই 40-এর ভেতরেই। লোকটা হুমকির সুরে বলল, ও সব নবীনবাবুটাবু জানুন তো, 1 মাসের ভিতর বাড়ি খালি করতে হবে। হ্যাঁ, বাড়ি ভাঙা হবে। এরা কারা? আর আর জমির সাথে এদের সম্পর্কটাই বা কিসের? সবে গুছিয়ে বসেছি, এখন 1 মাসের ভিতরে আবার সাধ্যের মধ্যে ঘর পাবো কোথায়? খুব অসহায় লাগলো। একদিকে মাকে নিয়ে দুশ্চিন্তা, তার উপর আবার এই আকস্মিক উচ্ছেদের হুমকি। সব টালমাটাল হয়ে গেল যেন। অফিস থেকে ফিরে সন্ধ্যে 7টা নাগাদ নবীনবাবুকে গিয়ে সব বললাম। উনি বললেন, হ্যাঁ, আমি সকালেও দেখেছি। আচ্ছা নবীনবাবু, বলছি ওরা কি জমির মালিকের কেউ? নবীনবাবু মাথা নাড়লেন। আচ্ছা তাহলে ওরা উঠে যেতে বলার কে? নবীনবাবু একটু চুপ করে রইলেন, তারপর বললেন, সে এক লম্বা গল্প। তুমি বাইরের লোক, তোমাকে বলে কি হবে বাবা, আটকাতে তো পারবে না। আমার ছেলে নয়নই জমিটার দেখভাল করে, তাকেও তো শাসানি দিয়েছে। অসহায় হয়ে বললাম, এখন কি করব তাহলে? আচ্ছা বাড়িটার আসল মালিক কে? আপনি তার সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দিতে পারেন? তাঁর অভিমতটা আমি তাহলে একটু জেনে নিতাম। কোনো উত্তর না দিয়ে নবীনবাবু কেমন যেন একটা অসহায় দৃষ্টিতে চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, আমি বলি কি বাবা, তুমি একটা ঘর দেখে উঠেই যাও বরং, কারণ ওদের সঙ্গে তো পেরে উঠবে না। ভদ্রলোকেরা তা পারেও না। কোনো কুল কিনারা পাচ্ছি না। দুপুরে দাদা ফোন করেছিল, মায়ের জ্বর এসেছে। মাকে বাড়িতে একা ফেলে বৌদি স্কুলে যেতে পারছে না। তাই নিয়ে দাদা বেশ ঝাঁঝের সঙ্গে কথাগুলো বলল। তুই টাউনে থাকিস, ওখানে দিন রাত্রিদের আয়া পাওয়া যায়, মাকে তোর কাছে নিয়ে রাখতে পারছিস না? শুয়ে ঘুম আসছিল না। রাত 11:30টার বেশি। পাড়া ক্রমশ নিশুতি হয়ে আসছে। সেই সময় দরজায় টোকা দেওয়ার শব্দ হলো। আলো জেলে উঠে গিয়ে দরজা খুলতেই আমাকে প্রায় ঠেলে একজন ঘরের ভিতরে ঢুকে পড়লেন। দেখলাম লোকটি খুব বৃদ্ধ, মাথায় লম্বা সাদা চুল আর মুখেও সাদা গোঁপ দাড়ি। সাদা ধুতির ওপরে একখানা সাদা উত্তরীয় জড়ানো। অনেকটা সেই আগেকার দিনের মুনি ঋষিদের মতো লাগছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মাথায় একটা ব্যান্ডেজের মতো ফেটটি জড়ানো, আর তা ভেদ করে সম্ভবত রক্ত চুঁইয়ে পড়ার লাল চিহ্ন।
কোনো আঘাত লেগেছিল নাকি? আমার কাছে কি কোনো সহায়তা চাইতে এসেছেন? কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, ইয়ে মানে আপনি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এত রাতে আমার কাছে কি মনে করে এলেন? আপনার কপাল থেকে তো দেখছি রক্ত পড়ছে। বলছি একটু একটু ডেটল লাগিয়ে দেব? ঠিক আছে ঠিক আছে, এত ব্যস্ত হতে হবে না। আমি অনেক আগে একসময় এই পাড়াতেই থাকতাম, এখনো মাঝে মাঝে আসি এখানে। আজ একটু দেরি হয়ে গেল। ঘুম তো আসছিলই না, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করাও বিরক্তিকর ব্যাপার। ভাবলাম ভদ্রলোকের সঙ্গে গল্প করেই না হয় সময় কাটুক। পুরনো লোক যখন, নিশ্চয়ই এই বাড়িটা সম্পর্কে কিছু জানতে পারেন। জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই বাড়িটার ইতিহাস জানেন আপনি? কে মালিক, কোথায় থাকেন, এভাবে কেন ফেলে রেখেছেন, জানেন কিছু? বৃদ্ধ আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। দৃষ্টিতে কোনো রকম রাগ বা বিরক্তি নয়, আমার কৌতূহলের কারণটি বুঝে নেওয়ার চেষ্টা করলেন। উনি বললেন, তার আগে বলো, তুমি এখানে জুটলে কিভাবে? সবটা খুলে বললাম। আমার অফিসের এক কাস্টমারের মাধ্যমে নবীনবাবুর কাছে আসা, একটা সংক্ষিপ্ত ইন্টারভিউ নিয়ে চাবি বের করে দেওয়া, ভাড়া হিসাবে ইলেকট্রিক মিটারে যা ওঠে সেটুকুই দেওয়া, সব বিস্তারিত বললাম। উনি আবার জিজ্ঞাসা করলেন, বাড়িতে কে কে আছেন? বললাম। মায়ের আংশিক পক্ষাঘাতের কথাও উল্লেখ করলাম। উনি চোখ বন্ধ করে শুনছিলেন। মায়ের কথা বলতেই চোখ খুলে বেশ জোর গলায় বললেন, হতাশ হয়ো না, সব ঠিক হয়ে যাবে। আশা নিয়েই তো বেঁচে আছি। নিয়মিত ব্যায়াম, ধরে ধরে হাঁটানো, ফিজিওথেরাপি এইসবের দরকার ছিল, কিন্তু দাদা বৌদি অতটা মনোযোগ দিতে পারে না। আশা ছাড়া আর কী বা করতে পারি বলুন? আপনি কিন্তু নিজের পরিচয়টা দেননি, আর কেন এসেছেন তাও বললেন না। কি করবে শুনে? বিরক্ত হলে বলো চলে যাচ্ছি। না না, আমি ওভাবে বলতে চাইনি। আপনি বসুন বসুন, কিছু খাবেন? উনি হাত উঁচু করে বললেন, ব্যস্ত হতে হবে না, আমার খিদে পায়নি। বরং ঘুম না পেলে এ বাড়ির কথা জানতে চেয়েছিলে, সেটাই বলি। এ বাড়িটা যার, তার নাম রাধানাথ গোস্বামী, পরম বৈষ্ণব ছিল। আগে একটা মন্দিরও ছিল, এখন মাটিতে মিশে জঙ্গলে চাপা পড়ে গেছে। প্রায় নিরক্ষর রাধানাথ খুব সুন্দর কীর্তন গাইত, নানা গ্রাম থেকে ডাক আসত। একটা মেয়ে ছিল, শৈশবেই তার মা মারা গিয়েছিল। রাধানাথের ইচ্ছে ছিল মেয়েকে লেখাপড়া শেখাবে, সেই মতো স্কুলে ভর্তিও করে দিয়েছিল। লেখাপড়ায় মোটামুটি ছিল মেয়েটি, কিন্তু মুখটা ভারী সুশ্রী ছিল। রাধানাথের মতোই বাড়ন্ত গড়ন। বেশি দিনের কথা নয়, এই 12-13 বছর আগেকার কথা এসব। তখনও শহর এত ছড়ায়নি। জেলা ভাগ হওয়ার পরে, এটা জেলার সদর হওয়ার পরে রমরমা শুরু হলো। খালি জমিতে বড় বড় বিল্ডিং উঠতে লাগলো। পুরনো বাড়ি ভেঙে চুরে উঁচু উঁচু বাড়ি তৈরি হলো। জমির তখন সোনার দাম। আগেকার পুরনো রাস্তাটাকে শহরের গা ঘেঁষে চওড়া করে ঘুরিয়ে দিতেই যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে গেল। হুড় হুড় করে লোকও বাড়তে লাগলো। সেই সময় কলকাতার এক বাবু এসে বাড়িটা কিনতে চাইলেন। উদ্দেশ্য, এখানে তিনি একটা বাগান বাড়ি করবেন। রাধানাথ জিভ কেটে বলল, তা হয় না বাবু, এখানে আমার ঠাকুরের অধিষ্ঠান, মন্দির ছাড়া কিছুই হবে না এখানে। আমি জমি বেচবো না বাবু। বাবু প্রস্তাব দিলেন, একটা মন্দিরও থাকবে না হয়। রাধানাথ বেশ কড়া স্বরে বলেছিল,
ফুর্তির মজলিসের এক কোণে তিনি ঠাঁই নেন না বাবু। তিনি রাজেশ্বর জগতের হৃদয়ে তার বাস। এর বছর 2 পরে একদিন সাঙ্গপাঙ্গ নিয়ে পুপাড়ার অলোক দাস এলো। জমিটা তার চাই। রাধানাথের মেয়ে তখন ওই ক্লাস 9-এ পড়ে। নবীনের ছেলে নয়নের সাথে তার খুব ভাব। নয়নই তাকে পড়াশোনায় সাহায্য করে। রাধানাথ মনে মনে একটা দুরাশা পোষণ করত, নবীন রাজি হলে কদমকে নয়নের হাতে দিয়ে এ জমি দান করে সে বৃন্দাবন চলে যাবে। তার হয়নি শেষ অবধি। রাধানাথ যথারীতি অরাজি হলে অলোক শাসানি দিয়ে গেল। এর ফল কিন্তু ভালো হবে না। রাধানাথ উত্তেজিত হয়ে বলল, কি করবে তুমি? মেরে ফেলবে? মেরে ফেললে তো জমি পাবো না, তবে এমন করে দেবো বাপ করে জমি ছাড়তে বাধ্য হবে। ভালো করে ভেবে দেখো। অলোক দাসের হাত অনেক লম্বা, দিনকে রাত করার ক্ষমতা আছে তার। রাধানাথ তো চিন্তায় পড়ল। এর মাস 2 পরে কদম স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। ফেব্রুয়ারি মাসের বিকেল। দুদিকে জলাভূমি, মাঝখানে বাঁধের রাস্তা। জলের ওপর বাবলা ইউক্যালিপটাস গাছের ছায়া। কলমি ঝোপের ওপর নীল মাছরাঙা। পশ্চিম দিকে লাল মেঘের ভেতর সূর্য অস্ত যাচ্ছে। তখনই 2 বাইক করে 3 জন গুন্ডা এসে কদমের মুখটাকে চেপে বাইকে তুলে নিল। সন্ধ্যায় রাধানাথের কাছে খবর পৌঁছল, কাগজপত্র রেডি আছে, কটা সই করে দিয়ে বাপ বেটি আরামসে চলে যাও। রাধানাথ দিশেহারা হয়ে থানা পুলিশ করতে গিয়ে অনেকটা সময় লাগিয়ে দিল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। প্রায় মাঝরাতে কদম ফিরে এলো। ছেঁড়া পোশাকের নিচে রক্তের দাগ, গালে দাঁত নখের আঁচড়ের চিহ্ন। কদম কোনো কথা না বলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রাধানাথ আকুল হয়ে কদমকে ডেকেছিল, মা দরজা খোল, মা দরজা খোল মা। কদম সাড়া দেয়নি। নয়ন ছুটে এসে বন্ধুদের নিয়ে দরজাটা ভেঙে ঘরের আড়া থেকে কদমের দেহটা নামিয়েছিল। বৃদ্ধের বিবরণের বিভৎসতায় গায়ে পাক দিয়ে উঠেছিল। এই যে শান্ত সুন্দর ছায়াময় পাখির কাকলি মুখর সবুজ এক ভূমিখণ্ড, এর আড়ালে এত বিভৎসতা! শুনেছি পৃথিবীর সব অকল্যাণের মূলে নাকি জমি জরু জহরতের প্রচণ্ড ভূমিকা থাকে। এতদিন কথার কথা হিসাবেই ধরেছি সেটাকে, কিন্তু আজ জীবনে স্পষ্ট হয়ে তার সামান্য আভাস ফুটে উঠল। কোন ঘরটায় কদম লজ্জা, অপমান, অপবিত্রতা বোধ থেকে নিজেকে বলি দিয়েছিল? কোন ঘরটায়? একটাই তো বড় ঘর, সেটাই নিশ্চয়ই কদমের ঘর ছিল। এখন সেখানে আমি থাকি। শরীরটা শিরশির করে উঠল, খুব জলতেষ্টা পাচ্ছিল। বৃদ্ধের অনুপস্থিতিতে যদি এটা জানতে পারতাম কি অবস্থা হতো আমার, সেটা ভেবেই কপালে ঘাম ফুটে উঠল। আমার এই দেশের গ্রাম জনপদ,
কবি যাকে ছায়া শুনিবীর শান্তির নীড় পল্লব ঘন আম্র কানন স্তব্ধ অটল দিঘির কালো জলকে নিশীথ শীতল স্নেহের ভাণ্ডার বলে বিশ্বাস করেছিলেন, সে কি আমারই এই দেশ? আজ আমার বিভ্রান্তির রাত। দম আটকে জিজ্ঞাসা করলাম, রাধানাথ বাবুর কি হলো তারপরে? মেয়ের মৃত্যুর পরে রাধানাথের ভেতরে একটা পাথরের মতো শক্ত প্রতিরোধ জন্ম হলো। চিরপ্রেমের দেবতার পূজারী হয়েও সে প্রতিজ্ঞা করল কিছুতেই সে জমি হস্তান্তর করবে না। তাতে যদি তার আরাধ্য দেবতার মতো হাতে অস্ত্র তুলে নিতে হয় তাতেও পিছপা হবে না। কিন্তু জানো তো, দেবতাকেও কখনো দানবের কাছে পরাজিত হতে হয়। মেয়ের যা পরিণতি হয়েছিল, রাধানাথ তার ব্যতিক্রম কি করে হবে? রাধানাথেরও অপঘাতে মৃত্যু হয়েছিল, রড দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল। মৃত্যুর আগে কাগজপত্রে তার আঙুলের টিপ ছাপ নিয়ে রাখতে ছাড়েনি। কিন্তু মজার কথা কি জানো, কেউ জমির দখল পায়নি। বন্ধুদের নিয়ে নয়ন রুখে দাঁড়িয়েছিল, তারও প্রভাব কম নয়। নয়নের ঘরে কদমের একটা বড় বাঁধানো ফটো আছে। জমির সঙ্গে রাধানাথের খুনের যোগাযোগ দেখে অনেক দিন চুপচাপ ছিল অলোক দাস। ইদানিং আবার তার লোভ জেগে উঠেছে। রাত শেষ হয়ে আসছে, পাখিরা জাগছে, তাদের কলরব শুনতে পাচ্ছি। জিজ্ঞাসা করলাম, কিন্তু আমাকে যে 1 মাসের ভিতর ঘর ছাড়ার হুমকি দিয়ে গেছে, কি করব এখন? কিচ্ছু হবে না, নির্ভয়ে থাকো। তুমি আমার কাছে একটু সরে এসো তো। বিস্মিত হয়ে এগিয়ে বসলাম। উনি আলতো করে আমার মাথায় তার হাতের মুঠোটা রাখলেন। কি ভারী সে মুঠোর ভারে আমি যেন মাটির ভিতরে ঢুকে যাচ্ছিলাম। ওই শীর্ণ হাতে এত ভার! উনি আদেশের স্বরে বললেন, এবার চোখটা বন্ধ করো। 1 মিনিট পরে বলবে কিছু দেখতে পাচ্ছ কিনা। কিচ্ছু দেখতে পেলাম না, সব কুয়াশার মতো আবছা। কিন্তু একটু পরেই চমকে উঠলাম। দেখলাম একটি বড় গাড়ি চওড়া রাস্তা ধরে হু হু করে প্রবল বেগে ছুটছে। চারিদিক কুয়াশায় সব অস্পষ্ট। হঠাৎ গাড়িটা একটা ডাম্পার জাতীয় কোনো বড় ভারী গাড়িকে ধাক্কা দিয়ে শূন্যে উঠে গেল। তারপরেই সব ঝাপসা। আমি দরদর করে ঘামছি। উনি বললেন, যারা লোভী, পাপী, লুটেরা, খুনি, তাদের এমনই পরিণতি হবে, বুঝলে? এবার উঠতে হবে। দিনের আলোয় পথ চলতে কষ্ট হয়। যতদিন না বদলি হচ্ছ, তুমি নিশ্চিন্তে বসবাস করো। বলে বাইরে পা রাখলেন। এত কথা হলো, কিন্তু আপনার নামটা? উনি ঘুরে দাঁড়িয়ে বললেন, আমার নাম রাধানাথ গোস্বামী। মাটির মায়া ছাড়তে পারেনি বলে ভোরের আবছা আলোয় মিলিয়ে গেলেন। সকালে অফিস বের হব, তখন দাদার ফোন পেলাম। উত্তেজনায় দাদা তোতলাচ্ছে। হ্যালো বিলু, একটা মিরাকেল ঘটে গেছে রে।
আজ সকালে ঘুম থেকে উঠে দেখি মা বাথরুম থেকে বের হচ্ছে একা একা। আমাকে দেখে বলল, রান্নাঘরে সসপ্যানে চা ঢাকা আছে, বৌমাকে ছেঁকে নিতে বল। কি হলো বলতো? এ কি ম্যাজিক নাকি? আমরা তো ভাবলাম মা আর কোনোদিন নিজের পায়ে। তুই 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 চলে আয়, তুই চলে আয়, নিজের চোখে দেখে যা, সেই আগের মা। নবীনবাবু বাজার থেকে ফিরছিলেন। আমাকে দেখে বললেন, বিল্লতল, ও বিল্লতল, গত রাতের খবর শুনেছ? বাজার থেকে শুনে এলাম, তোমাকে যারা সেদিন হুমকি দিয়ে গেছিল, পান্ডা শুদ্ধ তাদের সবগুলো নেশার ঠেক থেকে ফেরার পথে ওই ডাম্পারের পিছনে গাড়ি ভেড়িয়ে দিয়ে ফিনিশ। টিভিতে তো দেখিয়েছে। আমার মাথা ঝিমঝিম করছিল। কাউকে বলতে পারবো না, আমি নিজের চোখে পুরো ঘটনাটা দেখেছি। কেউ বিশ্বাস করবে না, কেউ না। রাধানাথ বাবুর মুখটা ভেসে উঠল মনের ভিতরে। উনি বলেছিলেন, হতাশ হয়ো না, সব ঠিক হয়ে যাবে। শোনো ফ্রোজেনের গল্প, গল্প শুনেও হবে দেখো গো ক্লান্ত মন শান্ত। শোনো ফ্রোজেনের গল্প, সাসপেন্স থেকে থ্রিলার, অ্যাকশন থেকে হরর। সাসপেন্স, থ্রিলার, অ্যাকশন, হরর। আর ভালোবাসা থেকে হিউমার হয়ে আছে সবই অল্প স্বল্প। শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের।